তোর মুখটা কালা হনুমানের মতো, তোরে কে বিয়া করব? জন্মের পর নিজের মারে খাইছস, তেমনি তোর পোড়াক পাল্টারেও খাইয়া ফেল। আমার জ্বালা জুড়াইয়া যাক। নিজে তো মরস না, আমারও মরণ হয় না। জীবনডারে কয়লা বানাই দিছে। খাইরার বিয়ের খুব শখ, সে চায় তাকে কেউ ভীষণ ভালোবাসুক, একান্ত ব্যক্তিগত নিজের বলে কেউ হোক। নিজের একটা বাড়ি, একটা সংসার হোক। কিন্তু একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে, কারোর তাকে পছন্দ হচ্ছে না, সকলের সাদা চামড়া চাই। পোড়াকপালি তো শ্যামলা চামড়ার দাদি বলতো সে নাকি মায়াবতী, কিন্তু কই তার মায় তো কেউ পড়ল না। তাহলে কি দাদি মিথ্যা বলেছি? ঠিক যেমন কবি লেখকরা সাদা পাতায় কালি দিয়ে কালোদের প্রেমে পড়ার শত বাক্য রচিত করে। বাস্তবটা তো ভিন্ন, সে যারা কালো তারাই ভালো জানে। খাইরা জন্মদুঃখিনী মেয়ে, সৎমা তাকে রাখতে চায় না, এদিকে তার বিয়ে হয় না। কি ভারী দুশ্চিন্তার কথা। রাগে সে খাইরাকে মেরে রক্তাক্ত জখম করে শান্ত হয়। বাপ সে সব দেখেও প্রতিক্রিয়া জানায় না। এবার মেরে তার দাঁত ভেঙে দিয়েছে। চাচাতো বোন ইরার খাইরাকে দেখে বোধহয় মায়া হলো, তাই দয়া দেখিয়ে একটু ডাক্তারি ফলালো। ও বলল, তুই নাকি ঢাকায় ডাক্তারি পড়তে চলে যাবি? হুম। কেন, আমাকেও নিয়ে যাবি? ও থেমে গিয়ে বলল, তুই ওখানে কোথায় থাকবি? আমি তো হোস্টেলে থাকব। তুই যেখানে থাকবি আমিও সেখানে থাকব। আর তুই পড়াশোনা করবি আর আমি একটা কাজ খুঁজে নিব। পাগল তুই? হোস্টেলে সেখানকার ছাত্রীকে ছাড়া বাইরের কাউকে থাকতে দেয় না। তুই তো পড়াশোনা ছেড়ে দিছিস। আর এখানে আসিস, ভালো আছিস। ঢাকা শহর কত অসৎ মানুষ আছে জানিস? মেয়ে পাচারের চক্র আছে। পরিবারের সাথে আছি, ভালো আছিস, অন্তত তোর সম্মান নিয়ে কেউ বাজে কথা বলতে পারবে না। খাইরা দুঃখে কষ্টে যন্ত্রমানবীর মতো বলল, তাহলে কি এভাবেই আমার মরণ হবে? ইরা খাইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভরসা দিয়ে বলল, দেখিস আল্লাহ তোর কপালে অনেক সুখ লিখে রেখেছে। খাইরার চোখ দিয়ে টুপটাপ ফোটায় ফোটায় পানি ঝরছে, ভারী গলায় বলল, আমি কালো বলে মনে হয় আল্লাহ আমাকে পছন্দ করেন না। ছি, এসব বাজে কথা বলে কেউ? তিনি দয়ালু, তোকে সৃষ্টি করেছে, তার মতো কেউ তোকে ভালোবাসে না। শুধু ধৈর্য ধর, আল্লাহ সব ঠিক করে দিবে। তুই আমাকে মিছিমিছি মিথ্যা আশ্বাস দিস না তো। একটা বড় কপালে জুটে না। দূর পাগলি, তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আমার 3 বছরের ছোট, তুই সবে 16, এখনই বিয়ে করলে বাচ্চা নিলে কত সমস্যা হয় জানিস? মানুষ মরেও যায়। আর সারাক্ষণ কি বিয়ে বিয়ে করিস? এসব বাদ দিয়ে জামা কাপড় বানানো শিখে তো নিজের পড়াশোনার খরচটা চালিয়ে পড়তে পারিস, এসব বুদ্ধি নাই? সারাক্ষণ বিয়ে বিয়ে করে মরল। কিসব বলিস? সেই ক্লাস 8-এ পড়া ছাড়ছি। 2 বছর হয়ে গেল, এখন আবার ছোটদের সাথে পড়াশোনা করলে সকলে হাসাহাসি করবে না? হাসুক, যা খুশি বলুক করুক, তুই তোর মতো পড়ে যাবি। এই বছরে আর 6 মাস আছে। এখন থেকে কাজে লেগে পড়। আর চাচির সাথে মুখে মুখে কথা বলবি না, চুপ থাকবি। সহ্য করে নিবি। স্কুল, কলেজটা পাশ করে নে, তারপর ভার্সিটি অ্যাডমিশন নিয়ে চান্স পেলে ওখানে চলে যাবি। তারপর নিজের জীবন নিজে গুছিয়ে নিবি। সব কিছু থেকে মুক্তির পথ পড়াশোনা। কথায় আছে না, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তাই এভাবে পড়ে না থেকে আত্মনির্ভরশীল হতে শেখ। খাইরার চোখ জ্বলজ্বল করে উঠল, যেন আশার আলো খুঁজে পেল, দু চোখে স্বপ্নরা ভাসতে লাগল। পরের দিন থেকে ইরার কথা মতো সবটা করতে লাগল। সৎমা সারাদিন চিৎকার চেঁচামেচি করলেও ধৈর্য ধরে চুপ করে শুনে সংসারের কাজ করে, নিজের কাজে মন দেয়। খাইরার মাথা ভালো হওয়ার দরুন সে সহজেই সবটা রপ্ত করে নিতে পারে। সৎমাকে খুশি করতে ও নিজের পরিশ্রমের একাংশ দিয়েছিল, কিন্তু তার লোভ হয়ে গেছে, টাকা না দিলে মারধর করে। এর মধ্যে আরও প্রস্তাব এসেছে, কিন্তু ওকে দেখার পর পিছিয়ে গেছে ও, আর এসব নিয়ে ভাবে না, ভাবা ছেড়ে দিয়েছে। সেভাবেই আয়োজন করে নিজেকে গুছিয়ে নিয়েছে, আর 1 মাস পরে স্কুলের ভর্তি শুরু, সব কাগজপত্র ঠিক করে গুছিয়ে নিয়েছে। গ্রামের যে মেয়েরা ওকে আপা বা বুবু বলে ডাকে, তাদের সাথেই নাকি পড়তে হবে। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করলেও তাকে তো এগিয়ে যেতেই হবে। এর মধ্যে একটা প্রস্তাব তার সৎমায়ের পিছু ছাড়ছে না, সৎমা কেন জানি তাকে সেখানে বিয়ে দিতে চায় না। আড়াল থেকে শুনল ছেলে বিত্তশালী, ওমন ছেলে খাইরার মতো কালো মেয়েকে বিয়ে করতে চায় কেন? আর ছেলে যদি ভালো হয়ে থাকে সে মেয়ে দিবে না, সতীনের মেয়ের সুখ তার সহ্য হবে না। ও এইসব শুনে ভেবেই নিল তার বিয়ে হবে না। দেখতে দেখতে কাঙ্ক্ষিত সময়টায় চলে এলো কাল তার স্কুলে ভর্তির প্রথম দিন, মনে মনে খুশিতে তার ঘুম আসছে না। শুয়ে শুয়ে এপাশ ওপাশ করতে করতে নিজের জীবনের রঙিন স্বপ্ন বুনতে লাগল। সে ঠিক করে ফেলেছে ব্যবসায়ী শাখা নিয়ে বড় হয়ে ব্যাংকার হবে, না হয় নিজেই ব্যবসা শুরু করবে। ইরাকে দেখে ডক্টর হবার শখ জাগলেও দমালো, তার অত টাকা নাই। খাইরার ভাবনার মাঝে দরজায় ঠক ঠক করে শব্দ হলো। ও চমকে উঠে পাশে তাকালো, সৎ বোন খেয়া ঘুমিয়ে আছে। তার নাকি বুবুকে ছাড়া ঘুম হয় না।
ও সর্তকতার জন্য একবার জিজ্ঞাসা করল, ক্যাডা দরজায় ধাক্কাও? ওপাশ থেকে মেয়েলি ভরাট চাপা কণ্ঠে সৎমা রেবেকা বলে উঠল, হারামজাদি, দরজা খোল। দাঁড়াই আছি আর নবাবজাদি আরামে ঘুমাইতেছে। ওনার কথা শুনে খাইরা তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দরজা খুলে দিতেই তিনি ওকে ঠেলে ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। তার এমন অদ্ভুত কাজে ওর ভ্রু কুঁচকে গেল। হাতের ব্যাগটা চৌকির ওপরে রেখে চেনো খুলে লাল টুকটুকে রঙের দামি লেহেঙ্গা সোনাগহনা সাজগোজের জিনিসপত্র বের করল। তা দেখে খাইরার চোখ কপালে উঠে গেল। হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল, ছোটমা এসব কি ক্যাডা দিছে? কোথায় পাইছেন? উনি সবটা দেখে চোখ চকচক করে উঠল, তোর জামাই দিছে। তোর মতো কালিকে এর সুন্দর বড়লোক ব্যাডা বিয়া করতে রাজি হইছে, তোর কপাল খুইলা গেছে তো খাইরা। বাবা কত দামি গহনা, যাগ্গে এগুলো পাইরা তৈয়ার হইয়া নে। ওর মাথায় আস্ত আকাশ ভেঙে পড়ল। এসব কি বলে বিয়ে কই? সারাদিনে কেউ এসব বলল না, মাঝরাতে এসব কি বলছে? এসব কি বলো ছোটমা? এমন তো কথা ছিল না। কালকে আমার স্কুলের ভর্তি দিন আর আজ তুমি এসব কি শুরু করেছ? উনি ধমকে বলল, এই চুপ কর, কদিন আগে বিয়ার জন্য লাফাইতে ছিলি আর এখন নাটক করস? এত পড়ালেখা কইরা কি করবি? সেই সংসারে দাসীবাদী করতে হবে। তোরে আর খাওয়াতে পড়াইতে পারমু না। বিয়া কইরা বিদায় হ। খাইরা রেবেকার পা ধরে বসে আছে, এমনটা করো না। আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে চাই। বিয়ে করে আমার কপাল পুড়লে আমারে কে দেখবে? আমি কি জানি, নিজের পথ নিজে দেখবি। তোরে এতদিন পালছি এইটাই বেশি, এখন বিদায়ের পালা। খাইরা তার সৎমাকে অনেকভাবে বোঝাতে লাগলো, তার বদলে কপালে জুটল মার। পৃথিবীর অধিকাংশ মানুষ একে অপরের ভালো সহ্য করতে পারে না। কোনো না কোনো ভাবে তাদের অবচেতন মন হিংসায় জ্বলে ওঠে। ইরার অবস্থাও তেমন। মাঝরাতে চাচা তাদেরকে ডেকে জানালো খাইরার বিয়ে পাত্র এসে বসে আছে। ওরা ভাবল হয়তো কোনো বুইরা বেটার সাথে বিয়ে দিয়ে বিদায় করতে চায়। কিন্তু বর দেখে সকলে চমকে গেল। সুদর্শন পুরুষের সাথে খাইরার মতো কালা মেয়ে, যার কিনা বিয়েই হচ্ছিল না, তার বিয়ে হয়ে গেল। ইরার হিংসা হলো। ও খাইরার পাশে বসে বলল, তোর তো দেখি রাজপাল। এমন চেহারায় এমন বর পেয়ে নিশ্চয়ই আকাশে উড়ছিস। ও ইরার কথার মানে বুঝল না। একটু আগে মায়ের কাছে মার খেয়েছে, শরীরে ব্যথা, বসে বসে নিজের পোড়াকপাল নিয়ে নিজে দুঃখ করছিল। ইরাকে পেয়ে আসার আলো খুঁজে পেয়ে বলল, ইরাপু তুই এসেছিস? দেখ না, কাল আমার স্কুলের ভর্তি দিন আর আজমা বাবা আমাকে জোর করে কার না কার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, তুই একটু তাদেরকে বুঝিয়ে বল না। আমি বিয়ে করতে চাই না। খাইরার কথার ভাঁজে বুঝল সে এসব সম্পর্কে জানে না। ও বলল, তাহলে পালিয়ে যা। পালিয়ে কোথায় যাব? আমি একটা ঠিকানা দিব, সেখানেই যাবি। ঠিক আছে, আমাকে শুধু একটু গেট অবধি পার করে দাও। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আমাকে খুব সাহায্য করো। ইরা হাসল। খাইরা সব গহনাপত্র খুলে বিছানায় রাখল। লেহেঙ্গা খুলতে নিলেই রেবেকা এসে বলল, এই গহনাপত্র খুলে রাখছস কেন ছেমরি? ওরা ভয় পেয়ে গেল। ইরা সবটা সামাল দিতে বলল, তুমি যাও চাচি, আমি ওকে রেডি করে আনছি। উনিও ইরাকে ভরসা করে রেখে গেল। ইরা সতর্কতার সাথে খাইরাকে পিছনের বারান্দা দিয়ে চলে যেতে বলল। খাইরাও চারিদিকে ফাঁকা দেখে দৌড় দিয়ে বারান্দা পার হতে নিলে একটা পুরুষালী রুক্ষ হাত ওর বাহু চেপে টেনে ধরে পিছনের দিকে হাঁটা ধরল। ও চমকে ছটফট করতে করতে বলল, কে? দয়া করে আমাকে ছাড়ো। আমাকে যেতে দাও। আমি বিয়ে করতে চাই না। এভাবে বিয়ে দিলে আল্লাহ নারাজ হবেন। ছাড়ো বলছি। অপর পাশ থেকে কোনো উত্তর আসলো না। কাজীর সামনে গিয়ে বসে বলল, আর কোনো প্রস্তুতির দরকার নেই, এখনই বিয়ে পড়ানো শুরু করুন, আমার হাতে সময় কম, ফিরতে হবে। সকলে ওদের দুজনের এমন অবস্থা দেখে কি হতে যাচ্ছিল বুঝতে অসুবিধা হলো না। খাইরা এবার সরাসরি পুরুষটার দিকে তাকালো, তার সৌন্দর্য তারকে স্পর্শ করতে পারল না, বলল, আমি বিয়ে করতে চাই না। আপনি অনেক ভালো মেয়ে পেয়ে যাবেন। দয়া করুন, আমি পড়তে চাই। ডোন্ট টক। শুরু করুন। খাইরা বুঝতে পারল লোকটা ওর সাথে কথা বলতে চায় না, কিন্তু বিয়ে করেই ছাড়বে। কয়েক মাস আগে যে মেয়েটা বিয়ের জন্য লাফাতো, সে আজ নিজের বিয়ের দিন এসে বিয়েতে রাজি নয়। কি আশ্চর্য! খাইরা মনের বিপক্ষে ও পরিস্থিতির জাতাকলে পড়ে একটা অচেনা অজানা অপরিচিত পুরুষের সাথে হালাল রূপে গ্রহণ করল। এখন এই লোকটাই তার আপনজন, আপন ঠিকানা। কিন্তু মন নামক অদৃশ্য বস্তুটা কিছুতেই মানতে পারছে না। তারপর জনকে মিষ্টিমুখ করানো হলো। সৎমা এসে তাকে গহনাপত্রগুলো পরিয়ে দিল। বিয়ে শেষে মিনিটখানিক বসে লোকটার গায়ে জ্বালা ধরে গেল, নিজে উঠল, তাকেও হাত ধরে টেনে দাঁড়া করালো, সকলেকে বলে বিদায় জানালো। কেউ আর আটকালো না। ওকে টানতে টানতে গাড়িতে নিয়ে গেল যেন ও একটা গরু। গাড়ির মধ্যে ফ্যাচফ্যাচ কান্নার শব্দে ড্রাইভার বিরক্ত হয়ে গেল। কিন্তু পাশে বসে থাকা মানুষের মধ্যে কোনোরকমের প্রতিক্রিয়া দেখা গেল না। কি যেন নাম বলেছিল, উহুম হিসাম। একটা সময় কাঁদতে কাঁদতে ও ঘুমিয়ে পড়ল।
খায়রার যখন ঘুম ভাঙল দেখল সে গাড়িতে বসে বসে ঘুমিয়েছিল, ড্রাইভার বা স্বামী কেউই নেই। ও মনে মনে ভীতগ্রস্ত হলো, সৎমায়ের ওপরে অবিশ্বাস হলো, কোনো নারী পাচারের সাথে কি বিয়ে দিল, না হলে অমন সুন্দর ছেলে কেন তার মতো কালাচান্দকে বিয়ে করবে, কার এত ঠেকা। ও গাড়ি থেকে বের হতে গিয়ে দেখল দরজা লক করা ও ভয়ে ভ্যাক করে কেঁদে ফেলল। মিনিট খানিক পর দরজা খুলে হিসাম লোকটা এসে ভ্রু কুঁচকে বসল, ওকে কাঁদতে দেখে বলল, কি সমস্যা? ও ফুপাতে ফুপাতে বলল, আপনি আমাকে ফেলে কোথায় গিয়েছিলেন? আপনি কি আমাকে বেচে দিয়েছেন? উনি কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। খায়রা বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি বড় হয়ে চাকরি করে অনেক টাকা দিব। কিরমির করে ধমকে বলল, এনাফ। ইউ আর মাই ওয়াইফ, নট রাস্তার মেয়ে। গট ইট মিসেস খায়রা মাহাদ। ও কান্না থামিয়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, কি বলা বা করা উচিত বুঝতে পারছে না, কিন্তু লোকটা যে তাকে বউ হিসাবে মানে এটা জেনে অবাক হলো। ওকে খাবার এনে দেওয়া হয়েছে, সেটা খেয়ে চুপচাপ বসে আছে। আবারও গাড়ি চলতে শুরু করেছে। ঘণ্টা ক্ষণিকের সময় লাগিয়ে একটা বড় প্রাসাদের ন্যায় বাড়ির সামনে এসে গাড়িটা থেমে গেল। ও হা করে তাকিয়ে রইল, হিসাম ওর পাশের দরজা খুলে হাত বাড়িয়ে দিল, সেটা না ধরে উল্টো প্রশ্ন করল, এই বড় বাড়িটা কার? উনি স্বাভাবিকভাবে উত্তর দিল, তোমার মাথা খারাপ নাকি? আমাকে আমার টিনের বাড়িতে দিয়ে আসেন। এবার সম্ভবত উনি রেগে গেল, ওর হাত টেনে বাইরে আনতে আনতে বলল, এত কথা আমার পছন্দ না, আর ফালতু কথা তো মোটেও না, তাই মাথা গরম করিয়ে দিবে না। সেটা তোমার জন্য ভালো হবে না। ও মুখটা গোমরা করে ফেলল। বাড়ির ভিতর থেকে সবুজ রঙের সালোয়ার কামিজ পরা একই রকমের 3 জন ছুটে এলো, 3 জন পুরুষ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ও স্বামীর হাত ধরে গৃহে প্রবেশ করল। চারিদিকে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। লোকটা হাত ছেড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মেয়েগুলো তাকে ম্যাডাম ম্যাডমো বলে ডেকে সোফায় বসিয়ে মিষ্টিমুখ করালো। তারপর একটা রুমে নিয়ে গিয়ে আলমারিতে তার জামাকাপড় দেখিয়ে দিল। দুপুরের খাবার রুমে দেওয়া হলো। রাতের খাবার সময় লোকটার কথা জিজ্ঞাসা করলে কোনো উত্তর পেল না। সেই যে গেল, তারপর থেকে লাপাত্তা, তাকে সবাই মালকিনের মতো যত্ন করছে। ও সকলের সাথে বন্ধুত্বপূর্ণ আচার আচরণ করছে ঠিকই, যেই না লোকটার কথা উঠছে অমনি সবাই চুপসে গিয়ে বলে, স্যার তার ব্যাপারে কিছু বলা পছন্দ করে না। দুদিন হয়ে গেলেও লোকটার সাথে দেখা হলো না, অথচ ওর অবচেতন মন লোকটাকে দেখার জন্য ছটফটিয়ে উঠেছে। কৌতূহল আগ্রহের নানা রকমের প্রশ্ন মাথায় কিলবিল করছে, সে ছাড়া এসবের উত্তর কেউ দিবে না। বিয়ে মানে কি? একজন প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষ সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় মতে হালাল সম্পর্ককে বিয়ে বলা হয়। যেখানে জন নারী পুরুষের বিয়ের জন্য টি পরিবারে বন্ধুত্বপূর্ণ আত্মীয়তার সম্পর্কের আসে। কিন্তু খায়রা ও হিসামের বিয়েটা ছিল টি অপরিচিত প্রাণ অনাকাঙ্ক্ষিতভাবে জুড়ে গেল। খায়রা তার স্বামী সম্পর্কে নাম ছাড়া বিন্দু পরিমাণ কিছু জানা নেই। হিসামের দিকটা অন্য, সে জেনেশুনে বুঝেই চালচুলোহীন, অরূপতি ইচ্ছে করে বিয়ে করেছে। অবশ্য এর কারণটা বিশাল। 1 সপ্তাহ পরে মহাশয়ের দেখা মিলল, এই কয়েকদিনে সকলের কাছে খোঁজ নিয়েছে, প্রশ্ন করে মাথা খারাপ করে দিয়েছে, অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে সে আসলো। কি আশ্চর্য যে উতলা হয়েছিল সে চুপ, কেমন লজ্জা লজ্জা অনুভূতি হচ্ছে। এই সুন্দর পুরুষটা নাকি তার লিখিত বর ভাবা যায়। হিসাম মনোযোগ সহকারে খাচ্ছিল ও পা টিপে টিপে উপস্থিত হয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমার আপনার সাথে কথা আছে। হুম, শুনলাম আমার জন্য নাকি তোমার ঘুম হচ্ছে না। বাবা, এত ভালোবাসা! ওনার কথা শুনে ও আরো লজ্জায় পড়ে গেল। অন্যরা মুখ টিপে হাসছে। ও রেগে বলল, তোমরা হাসছো কেন? তোমরা এসব মিথ্যা কথা বলেছ ওনাকে? ঘুম হচ্ছে না মানে কি? আমার ঘুম হচ্ছিল, কিন্তু প্রশ্নের উত্তর না জানালে শান্তি পাচ্ছি না। এত কৌতূহল ভালো না। যেভাবে আছো সেভাবেই থাকো। আগের জীবনের থেকে ভালো আছো, শুকরিয়া আদায় করো। আর কি চাও? প্রশ্নের উত্তর চাই। ওর এমন নাছোড়বান্দা স্বভাব দেখে ভ্রু কুঁচকে বলল, যা বলার রুমে গিয়ে। রুমে যাওয়ার কথা শুনে ও ভয়ে শুকনো ঢোক গিলল। স্বামী স্ত্রী সম্পর্কে কিছুটা হলেও ওর ধারণা আছে। আবার লোকটার প্রতি কেমন ভরসা হচ্ছে। হিসাম খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল, পিছু পিছু খায়রাও গেল। রুমে ঢুকে থ হয়ে গেল। সবটা সাদা রঙের এবং সুন্দর করে সাজানো গোছানো। ও অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখল। হিসাম ঔষধ খেয়ে বলল, খায়রা। এই প্রথম লোকটা নাম ধরে ডাকলো, নামটা কি সুন্দর মানিয়ে তার মুখে। ওর মনটায় প্রজাপতিরা ডানা ঝাপটালো, খুশি হয়ে ওনার সামনে গিয়ে দাঁড়াতে বলল, দাঁড়িয়ে আছো কেন, বসো। ও ভয় পেয়ে বলল, না না, নোংরা হয়ে যাবে। তুমি ডাস্টবিন থেকে উঠে এসেছ? না না, বসো। খায়রা হিসামের থেকে দূরত্ব রেখে বসল। ও বলল, বলো, কি প্রশ্ন আছে? আমাকে কেন বিয়ে করেছেন? বিয়ের বয়স হয়েছে। তোমাকে পছন্দ হয়েছে। এহহ পাম কম মারেন। আমি কত কালো আর আপনি কত সুন্দর।
আপনার সাথে আমার মতো মেয়েকে মানায় না। কে বলেছে? আমি বলছি কয়েকদিন পরে সবাই বলবে, তখন আপনার মনে হবে হ্যাঁ, কি করলাম, কাকে বিয়ে করলাম। খাইরা, সর্বপ্রথম নিজেকে নিজে সম্মান করতে শিখো। যখন তুমি নিজেকে সম্মান করবে, তুচ্ছ ভাববে না, অন্যর কথায় পাত্তা দিবে না, তখন দেখবে সবাই তোমাকে সম্মান করছে। যখনই তুমি অন্যর কথা নিয়ে বসে থাকবে, তাদের কথা শুনবে, ওরা তোমাকে পেয়ে বসবে। ফর এক্সাম্পল, ইউর কাজিন, কি জানো নাম? উমম হোয়াট এভার। তার কথা তুমি পালিয়ে যাচ্ছিলে। যদি বিপদে পড়তে, কে তোমাকে বাঁচাত? না না, ইরা আপু অনেক ভালো। আমি তো বিয়ে করতে চাইনি। কেন চাওনি? আমি কালো বলে সব বিয়ে ভেঙে যাচ্ছিল। ও বাড়ি থেকে মুক্তি পেতে চাইতাম। কিন্তু কিছু হচ্ছিল না। তখন ধীরে ধীরে বিয়ের প্রতি বিতৃষ্ণা জাগে। নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করি। আমি স্কুলে আবার হতাম, কিন্তু যা ভেবে এগিয়ে যাচ্ছিলাম, সেসবের কিছু হলো না। আপনাকে বিয়ে করতে হলো। সব যে পরিকল্পনা মাফিক এগোবে, সেটা ভুল। আমরা জীবনটা যেভাবে ভাবি বা দেখি, জীবন তেমন নয়। তাই ওসব নিয়ে ভেবে আর লাভ নেই। যেভাবে আছো সেভাবে থাকো, যা চাও পাবে, কোনো কিছুর অভাব হবে না। আমাকে পড়তে দিবেন? এবার যেন তার অভিব্যক্তি বদলে গেল, বলল, না, ওসব ভুলে যাও। এই যে বললেন যা চাইবো দিবেন। বাইরের দুনিয়া বাদে সব কিছু পাবে। এমন করছেন কেন? একটু পড়লে কি হবে? শুধু এক্সামের সময় এক্সাম দিয়ে আসবো। একবার যখন না বলেছি, তখন সেটা নাই থাকবে। এক কথা বারবার বলা পছন্দ না। ও অসহায়ের মতো তাকিয়ে বলল, আপনার ফ্যামিলির সবাই কোথায়? তার এক কথায় উত্তর, নেই, মরে গেছে। আল্লাহ! বলেন কি, কিভাবে? ও অনুভূতিহীন উত্তর দিল, বাবা আর্মিতে শত্রুদের কাছে, আর মা এমনিতেই। ওর লোকটার জন্য মায়া হলো, স্বপন বলতে কেউ নেই। তার তো একটা বাবা আছে, দায়িত্ব না পালন করুক, আছে, এটাই অনেক। ও ইমোশনাল হয়ে বলল, থাক, কষ্ট পাবেন না, আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিবে। আর কোনো প্রশ্ন আছে? থাকলে তাড়াতাড়ি করো, আমি ঘুমাবো, মাথা ছিঁড়ে যাচ্ছে। হিশামের অসুস্থতার কথা শুনে ও হন্তদন্ত হয়ে উঠে গিয়ে বলল, না না, আর প্রশ্ন নেই, আপনি ঘুমান। ঔষধ খেয়েছেন? হুম। যাওয়ার সময় লাইট অফ করে দরজা টেনে দিয়ে যাও। আপনার মাথা কি বেশি ব্যথা করছে? তেল মালিশ করে দিব? লাগবে না। ও চলে এলো, মনটা খারাপ হলো, লোকটা পড়াশোনা করতে দিবে না। আবার অসুস্থ, দুইটা নিয়েই আপসেট হয়ে থাকতে থাকতে সেও গিয়ে শুয়ে পড়লে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সন্ধ্যায়, ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখল সাহেব চা খাচ্ছে আর নিউজপেপার পড়ছে। ওর উপস্থিতি টের পেয়ে তাকিয়ে বলল, উঠে পড়েছ? তোমার জন্য অপেক্ষা করছিলাম। কেন? কি হয়েছে? তোমার কিছু প্রয়োজন আছে? চলো শপিংয়ে যায়। কিছু লাগবে না। শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নেই। শুধু শুধু কেন হবে? আমার কাল ফ্লাইট, দেশের বাইরে যেতে হবে। কবে ফিরবো সঠিক জানা নেই। খাইরা চমকে তাকালো, হরবড়িয়ে বলল, মানে আজই তো ফিরলেন, আবার কোথায় যাবেন? কেন যাবেন? অফিসের কাজ আছে। ওরা সবাই আছে, তোমার খেয়াল রাখবে। ও মন খারাপ করে বলল, আপনি আমাকে শুধু শুধু কেন বিয়ে করেছেন? আমি বাবা মায়ের কাছে ফিরে যাই। এখানের শান্তি সহ্য হচ্ছে না। ওখানে মার খেয়ে পড়ে থাকতে ভালো লাগে। ওকে ফাইন, রেডি হয়ে আসো, আজ শপিংয়ে নিয়ে যায়, কাল আমি চলে যাওয়ার আগে পাঠিয়ে দিব। ওর খুশি হওয়ার বদলে আরো মন খারাপ হলো, মিনমিন করে বলল, আপনি কি রাগ করেছেন? আমি সেভাবে বলিনি। আসলে কিভাবে বলেছ শুনতে ইচ্ছুক নই। বোরকা পরে আসো ফার্স্ট, আমি এখানে আছি। ও রেডি হয়ে আসতেই জনে বের হয়ে পড়ল। হিশাম ড্রাইভ করছে, তার পাশে খাইরা বসে উসখুস করছে। ও বলল, কি বলবে বলে ফেলো। ও মায়া মায়া চোখে তাকিয়ে বলল, আপনি না গেলে হয় না? সেটা একবার দেখে চোখ সরিয়ে বলল, কেন? আমার মন খারাপ হচ্ছে। কেন? জানি না। কেন জানো না? এত কেনর উত্তর দিতে গিয়ে ও অতিষ্ঠ হয়ে গেল, বলল, সব কেনর উত্তর হয় না জানেন না? জানতাম না, এখন জানলাম। আপনি কেমন অদ্ভুত জানি। হিশাম এবার হেসে ফেলল, বলল, কেমন অদ্ভুত? ওর এক ঝলক হাসি দেখে খাইরার মন একটু ভালো হলো, বলল, আপনাকে হাসলে সুন্দর লাগে, আপনি হাসেন না কেন? আমার তেমন হাসি পাই না। কেন? এটা অনুভূতির ব্যাপার। তারপর দুজনের মধ্যে নীরবতা নেমে এলো। খাইরা ঢাকা শহরে এই প্রথম দেখছে উঁচু উঁচু বিল্ডিংগুলো এক একটা দৈত্য দানবের মতো লাগছে। ওরা শপিং মলে গেল, যা শপিং করার হিসাম করলো, আর খাইরা চারিদিকে দেখায় ব্যস্ত, এসব কিছু ওর কাছে নতুন। শপিং শেষে ওরা রেস্টুরেন্টে খেলো, ঘুরল। আর খাইরা সবকিছু দেখার পাশাপাশি হিসামকেও দেখছে, দেখতে ভালো লাগছে। তাহলে কি ও হিসামের হালাল প্রেমে পড়েছে? দুজনের দীর্ঘ একটি রাত ঘুম হলো না। জন দুই রুমে, বাসার দুই প্রান্তে, কেউ কারোর মনের কথা জানে না। হিশাম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গোছগাছ শুরু করে দিয়েছে।
খাইরার খুব ইচ্ছে হলো নিজের হাতে রান্না করে হিসামকে খাওয়াতে, যেই ভাবা সেই কাজ ছুটল রান্নাঘরে রাঁধুনিদের কাছ থেকে। হিসামের পছন্দের খাবারের নাম শুনল, সে নাকি ভর্তা খেতে পছন্দ করে। তার পছন্দের খাবারের নাম শুনে অবাক হয়ে গেল। মানুষের দামি দামি খাবার পছন্দ, আর এই লোক কিনা ভর্তা পছন্দ। কিন্তু বেশি ভাবাভাবির সময় পেল না, কাজে লেগে পড়ল। একে একে সব করছে। অন্য একজন তাকে সাহায্য করছে, আরেকজন ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, আরেকজন অসুস্থ হয়ে পড়ায় তাকে ঠেলেঠুলে রেস্ট নিতে পাঠিয়েছে। ও ঘন্টা দুয়েকের মধ্যে রান্না কমপ্লিট করে ফেলল। সবকিছু বেশি বেশি করে করেছে আজকে, আর সারাদিন রান্না করা লাগবে না, এগুলো দিয়েই সবার হয়ে যাবে। হিসাম রেডি হয়ে নিচে এসে দেখল টেবিলে নানান পদের খাবার গুছানো, সারাবাড়ি যেন গন্ধে ম ম করছে। ও টেবিলের কাছে এসে খাইরার ঘামাত্ম ক্লান্ত মুখশ্রী দেখল ও হিসামকে দেখে হেসে বলল, এসে গিয়েছেন, খেতে বসুন। হিসামের সবটা বুঝতে বেগ পেতে হলো না, অবাক হয়ে বলল, এত সব কে রান্না করছে? তুমি? ও স্বাভাবিকভাবে উত্তর দিল, হ্যাঁ, কেন? আপনি কি ভেবেছেন আমি রান্না করতে পারি না? সেটা হওয়াই স্বাভাবিক। তুমি বাচ্চা মেয়ে, এত কষ্ট করতে গেছো কেন? কোথাও ব্যথা পাওনি তো? ও রেগে বলল, আমি যখন বাচ্চা তখন বিয়ে করেছেন কেন? একজন বুড়িকে বিয়ে করতেন। ও হেসে ফেলল, বলল, তুমি তো পাকা বুড়ি, দেখি কেমন রান্না করছো। বলে নিজে খাবার বাড়ল প্লেটে। খাইরা এবার একটু ভয় পেল, তাড়াহুড়ায় রান্না কেমন হয়েছে এটা চেক করেনি। ওর মনে হচ্ছে রান্না ভালো হয়নি, হিসামের ভালো লাগবে না ভেবেই বারবার ঢোক গিলতে লাগলো। ও মনে মনে দোয়াদুরুতো পড়ছে রান্না যেন ভালো লাগে। হিসাম আপন মনে সবটা একে একে খেয়ে বলল, ওয়াও, তুমি তো দেখি বাচ্চা নও, মিসেস হিসামের মতো রান্না করেছো। সব খাবার অনেক মজা হয়েছে। এত মজার খাবার বেশি খেয়ে ফেলছি, নড়তে পারছি না। খাইরার চোখ মুখে হাসির ঝিলিক দিয়ে উঠল। আসলেই হিসাম অনেকটা খেয়েছে, কাল রাতে রেস্টুরেন্টে এর অনেক কম খেয়েছে। ও খুশি হয়ে বলল, সত্যি? ইয়েস, এর জন্য তুমি গিফট ডিজার্ভ করো। গিফট হিসাবে তাড়াতাড়ি চলে আসবেন। হিসাম ওর দিকে তাকিয়ে বলল, কেন? আমাকে মিস করবে? খাইরা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল, কি উত্তর দেওয়া উচিত ও বুঝতে পারছে না। তবে হ্যাঁ বলতে ওর লজ্জা করছে, আবার না বললে কি লোকটা রাগ করে দেরি করে আসে। তাই ও কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। হিসাম এগিয়ে এসে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আরে হো বাবা বাচ্চা, মাথায় এত প্রেশার নিতে হবে না। আমি দ্রুত ফেরার সর্বোচ্চ চেষ্টা করব। হিসাম দ্রুত রুমে গিয়ে মিনিটখানিক সময় রেস্ট নিয়ে রেডি হয়ে একেবারে বেরিয়ে যাওয়ার জন্য নিচে আসলো। দেখল খাইরা সোফায় বসে আছে, তাকে দেখে এগিয়ে এসে মলিন মুখে প্রশ্ন করল, আপনি কি এখনই চলে যাচ্ছেন? হিসাম বুঝতে পেরে হেসে একটা র্যাপিং পেপারে মোড়ানো বক্স মতো এগিয়ে দিয়ে বলল, হ্যাঁ, আর এটা তোমার জন্য। এটা কি? আমি তো কোনো গিফট চাইনি। লাগবে না। লাগবে, তবে একটা শর্ত আছে, 1 মাস পর এই দিনে, এই তারিখে তুমি এটা খুলতে পারবে। তার আগে খুলতে পারবো না? কেন, এটা কোনো ম্যাজিক বা শক বক্স যে তার আগে এটা খুললে কিছু হবে? হিসাম মেয়েটার দিকে তাকিয়ে রইল, তার মুখে কি মায়া। সহজ সরল মারপ্যাচহীন মানুষ দীর্ঘ শ্বাস ছেড়ে হেসে বলল, এমন কিছু নয়। তবে আমি চাই তুমি এটা পরের মাসের এই তারিখে এটা খুলবে। আমার বিশ্বাস তুমি ভাঙবে না। তার মানে কি আপনার ফিরতে 1 মাস লাগবে? তার বেশি লাগতে পারে, নাও ফিরতে পারি, সবকিছু পরিস্থিতির উপরে ডিপেন্ড করছে। খাইরার চোখ ছলছল করে বলল, নাও ফিরতে পারি মানে কি? আপনি কি আমাকে ছেড়ে ওখানে চলে যাচ্ছেন? তাহলে বিয়ে করলেন কেন? হিসাম বুঝল ও ভুলভাল বলে ফেলেছে। ও এগিয়ে এসে হাতে খাইরার মুখটা ধরে সযত্নে পানি মুছে দিয়ে বলল, আরে হো বাবা বাচ্চা, দেখি কাঁদে। এত কথা ধরার কি আছে? অফিসের কাজের কি ঠিকঠিকানা আছে নাকি তাই বললাম। তুমি আমার জন্য দোয়া করো। আমার জন্য দোয়া করার কেউ জীবিত নেই। খাইরার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, লোকটার জন্য এত মায়া হচ্ছে হয়তো পবিত্র সম্পর্কে জোরে। হিসাম কাজের লোকদের ইনস্ট্রাক্টর দিয়ে বিদায় নিল। খাইরার দিকে কথার মাঝে তাকাচ্ছিল, মেয়েটা কেঁদেই যাচ্ছে, কেন জানি ও যেতে ইচ্ছে করছে না। মনে মনে নিজেকে ধমকালো, তাকে যে যেতেই হবে। ও খাইরার থেকে বিদায় নিল, কিন্তু খাইরা দেয়নি বিদায়, ও কেঁদেই যাচ্ছে। হিসাম এবার আর দাঁড়ালো না, দেরি হয়ে যাচ্ছে, রাস্তায় জ্যাম থাকলে তো আর কথায় নাই। হিসাম গাড়িতে উঠে বসতেই দেখল খাইরা ছুটে আসে, তাকে দেখে গাড়ি চালাতে বারণ করে, গ্লাস নামিয়ে ধমকে বলল, কি হয়েছে? এভাবে ছুটাছুটি করছো কেন? লোকটার ধমকে ও কেমন মিয়ে গেল, মন খারাপ হয়ে গেল নিমিষেই, তাও না দমে নির্লজ্জের মতো বলে ফেলল, আপনার ফোন নম্বর নেই, কিভাবে ফোন দিব? হিসাম গম্ভীর কণ্ঠে বলল, ফোনও তো নেই, কিভাবে ফোন দিবে? ওই যে টেলিফোন আছে না, ওটা নষ্ট। জলিল ভাইকে ঠিক করে দিতে বলবো। ফোন করার দরকার নেই। আমি দ্রুত ফেরার চেষ্টা করব। বাসার ভিতরে যাও, বাইরে আসার দরকার নেই।
তারপর আর লোকটা দাঁড়ালো না, সাই করে ধুলো উড়িয়ে চলে গেল। খাইরা ওখানে ঠাই দাঁড়িয়ে রইল, লোকটা তাকে অবহেলা করে চলে গেল। সে কি নির্লজ্জের মতো আবদার করে বসল? ওর চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। হিসামের এমন ব্যবহার তার মন মানতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে। এমন কেন হচ্ছে? লোকটার জন্য মনটা পুড়ছে। তখন নাও ফিরতে পারি বলল কেন? কোথাও যাবার সময় কি অমন কথা কেউ বলে? তার বুঝি কষ্ট হয় না? সে মানতে চাক বা চাক, সে তো তার স্ত্রী, কষ্ট তো হবেই। লোকটা এত কিছু বুঝে আর এটা বুঝে না? মানুষ কি কখনো একা বাঁচতে পারে? খাইরার এমন প্রশ্ন মাথায় আসতে নিজেই নিজেকে বলল, উহুম, পারে না। একা একা থাকতে থাকতে প্রকাশ করতে না পেরে হয়তো পাগল হয়ে যায়। তাহলে কি আমিও পাগল হয়ে গেছি? ভেবেই আঁতকে উঠে বলল, ইস, পাগলরা কি নিজেকে পাগল বলে কখনো? তাহলে আমিও এখনো পাগল হয়নি। কিন্তু হতে দেরি নেই। সেদিনের পর আজ অনেকগুলো দিন হয়ে গেছে, হিসামের দেখা নেই, কথা নেই। এই যুগে এসেও তাকে একটা ফোন দিয়ে যায়নি। কাজের লোকদের কাছে ফোন চেয়েছিল হিসামের সাথে কথা বলার জন্য, তারা জানালো তাদের কাছে ওখানকার নম্বর নেয়। তেমন হলে হিসাম নিজেই কল করবে। কিন্তু একবারও কল করেনি। তার কি একবারও খাইরার কথা মনে পড়েনি? এটা ভেবেই চোখে অশ্রুরা এসে ভিড় জমায়, অভিমান হয়। এদিকে তিনি কড়াভাবে নিষেধাজ্ঞা জারি করে গেছে, তার বাসা থেকে বাইরে বের হওয়া বারণ। এমনভাবে কি মানুষ বাঁচতে পারে? সে গ্রামের মেয়ে, পাখির মতো উড়ে বেড়ানো তার স্বভাব। এভাবে খাঁচায় থাকতে থাকতে সে হাঁপিয়ে উঠেছে। সেজন্য মাঝেমধ্যে ছাদে গিয়ে একটু শান্তি মেলে। মনে হচ্ছে লোকটা তাকে জেলখানায় আটকে রেখে গেছে। কিসের শাস্তি দিচ্ছে কে জানে। লোকটা ফিরলে আচ্ছা মতো ঝগড়া লাগবে ঠিক করল। 1 মাস হতে আরো কয়েকদিন বাকি। হিসামের টেনশনে খাইরার খাইতে ইচ্ছে করে না। মাঝে মাঝে এত কাঁদে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। লোকটা যাওয়ার সময় বলল তার জন্য দোয়া করতে। তার জন্য নাকি দোয়া করার কেউ নেই? কেন সে নেয়? তাকে কেউ মনে করে না। 3জন মেয়ে সবসময় বাসায় থাকে। মাঝেমধ্যে তারা একজন করে 2-1 দিনের জন্য নিজের পরিবারের সাথে সময় কাটিয়ে আসে। তখন খাইরারও ওর বাবার বাসায় যেতে ইচ্ছে করে, কিন্তু কিছু করার ন্যায়ও যেতে পারবে না ভেবেই দুঃখে কেঁদেকুটে একাকার করে ফেলে। ওর কান্না দেখে ওদের 3জনের মায়া হয়, সান্ত্বনা দেয়। আর বাকি পুরুষ মেয়েগুলো সর্বদা বাইরে থাকে। তাদের ওখানে আলাদা ঘর আছে, খাবার দিয়ে আসা হয়, সুবিধা অসুবিধা সবদিকে খেয়াল রাখে। খাইরাকে দেখলেই তাদের চোখ নিচু করে আর উপরে তুলে না। খাইরা অবাক হয়, তার মতো মেয়ে আদেও এত সম্মানের যোগ্য? 1 মাস পার হয়ে গেল, সে সারাক্ষণ দোয়া করতে থাকে যেন হিসাম দ্রুত ফিরে আসে। মন খারাপ করে সে নিজের জামাকাপড় গোছাচ্ছিল, আর মনে পড়ল বাবার বাসায় সে অন্যর বাদ দেওয়া জামা পরত। সৎমায়ের মন ভালো থাকলে তার জন্য জামা কিনে আনত, তাও সেটা অনেক নিম্নমানের, কয়েকবার পরে ধুলে তেনা হয়ে যেত। আর আজ তার ভর্তি নতুন জামাকাপড়, শাড়ি, যখন যেটা মন চাই পরতে পারে। কিন্তু কেন জানি ও সুখী হতে পারে না। হিসামের কথা ভেবে মন পুড়ে গুছিয়ে রাখছিল, এমন সময় হিসামের দেওয়া সেই র্যাপিং করা বক্সটি চোখে পড়ল। বার কয়েক পলক ঝাপটে তাকিয়ে রইল। অতঃপর কাজ ফেলে সেটা নিয়ে বসল। বুক দুরুদুরু করছে, এটার কথা কিভাবে ভুলে গেল। লোকটা তাকে 1 মাস পূর্ণ হওয়ার দিনে খুলতে বলেছিল, আর সে ভুলে গেছে। সযত্নে নরম হাতে র্যাপিং পেপারটা খুলল। একটা সুন্দর কারুকার্যের বক্স। ওটা খুলতে একটা ডায়েরি ও চাবির তোড়া। ওর ভ্রু কুঁচকে আসলো, এসব কি? সুন্দর ডায়েরিটা খুলতেই সেখানে অনেক লেখা চোখে পড়ল। প্রিয় মিসেস খাইরা আহমেদ, কেমন আছো? আমাকে ছাড়া নিশ্চয়ই ভালো আছো। তুমি বিয়ে করতে চাওনি, আমি তোমাকে জোর করে বিয়ে করেছি, তার জন্য আমি খুবই দুঃখিত। জানি তোমার মনে অনেক প্রশ্ন, সেসব প্রশ্নের উত্তর এখানে পাবে। এই ডায়েরিটা আমি বিয়ের 2 দিন পর থেকে প্রতি রাত জেগে লিখেছিলাম, দেশ ছেড়ে যাওয়ার আগে তোমাকে দিব বলে। তোমার প্রশ্ন, আমি কে, কি করি, কি উদ্দেশ্য? তবে বলা শুরু করি। আমি হিসাম আহমেদ, মিসেস খাইরা আহমেদ ও হাজবেন্ড। আমি আমার পারিবারিক সূত্রে ব্যবসার হাল ধরি, যেটার উদ্দেশ্য বাংলাদেশের চারুকারুকলা শিল্পকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করা। আমার উদ্দেশ্য সেটাকে বড় করা। সেটা করছি আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে, কিন্তু এত ধনসম্পদ নিয়ে আমার একা একজনের লাগে না। জানো, আমার কেউ নেই। বাবা আর্মি ছিলেন, শত্রুদের হাতে তার জীবন শেষ হয়। তিনি মারা যাবার পর আমি বেশিরভাগ সময় দাদা দাদির কাছে বড় হয়েছি। মাকে দাদু তার ব্যবসা সামলানোর দায়িত্ব দিয়ে তারা নিশ্চতে ছিল। এটাই তাদের সবচেয়ে বড় ভুল। আমার তখন 10 বছর বয়স, মোটামুটি অনেক কিছু বোঝার ক্ষমতা হয়েছে। ছোট থেকে আমি শান্ত, বুঝদার, এক কথায় ডিসেন্ট বাচ্চা। কিন্তু মায়ের কাছে আমি বিরক্তিকর কেন জানতাম না। বাবা মারা যাবার পর মায়ের অনেক পরিবর্তন হয়েছিল, সেসব বুঝতাম। মায়ের মন মতো চলার চেষ্টা করতাম, কিন্তু হতো না। উনি আমাকে অযথায় রেগে মারতেন, আমি তার একমাত্র গলার কাটা ছিলাম।
একদিন কি দেখলাম জানো, স্কুল ছুটির পর ড্রাইভার আঙ্কেলকে বলে মায়ের সাথে দেখা করতে অফিসে গেলাম। আমার অর্ধবার্ষিক পরীক্ষা রেজাল্ট দিছিল, আমি সেটা ফার্স্ট হয়েছিলাম, তাই মাকে খুশি হয়ে তাকে খুশি করতে দেখাতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে মাকে অন্য পুরুষের সাথে অপ্রীতিকর অবস্থায় দেখলাম। আমার ছোট মস্তিষ্কে একটা ধাক্কা খেল। আমাকে দেখে মা ভয় পেয়ে রেগে গেল। আমি অপরাধীর মতো চুপ ছিলাম। ওই লোকটা ছিল আমাদের কোম্পানির মতোই আরেকটা কোম্পানির মালিক। যুক্তি করতে এসে মাকে পছন্দ হয়, মায়েরও তাকে পছন্দ হয়, যেহেতু বাবা মারা গেছে সঙ্গী হিসাবে কারোর দরকার ছিল। লোকটা মাকে থামিয়ে আদুরে কণ্ঠে হাত বুলিয়ে আদর করছিল, কিন্তু আমার ভালো লাগেনি। আমি ছুটে চলে আসি ড্রাইভার আঙ্কেলকে নিয়ে। মাও আমার পরপর বাসায় আসে। তার ভয় ছিল আমি বলে দিব কিনা, আমি সেসব কিছুই করলাম না। আমি আরো চুপচাপ হয়ে গেলাম, নিজেকে রুম বন্ধ করে ফেললাম। দাদা দাদি আমার এমন আচরণে চিন্তিত হলেন। আমাদের পারিবারিক ব্যবসায় দশ নামল। দাদা দাদি আরো চিন্তিত হলেন, মায়ের ব্যবহার উগ্র হতে লাগলো। যে লোকটার সাথে মাকে দেখেছিলাম কয়েকদিন পরে তার সাথে জড়ি, মাকে নিয়ে নানান রকমের নিউজ বের হলো, চারিদিকে যাতা রটে গেল। সবাই আমাকে মায়ের ব্যাপারটা নিয়ে খেপাতো। লোকটাকে মা বিয়ের কথা বলল, কিন্তু লোকটার সংসার সন্তান সব ছিল, তার সন্তানদের জন্য তিনি মাকে বিয়ে করতে রাজি হয়নি। মা সন্তান সম্ভবা হয়ে গেছিল। দাদা দাদি মায়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা যাকে এতদিন নিজের মেয়ের স্থান দিয়েছিল, সে তাদের পিছনে এভাবে ছুরি মারবে কখনো ভাবতে পারিনি। মা অফিসে যাওয়ার বন্ধ করে দিল, দাদু আবার অফিসের হাল ধরল। মা এসব ট্রমা নিতে পারত না, সারাদিন কাঁদত, আমার কাছে এসে মাফ চাইতো, জিজ্ঞাসা করত তার এখন কি করা উচিত। আমি কিছু বলতে পারিনি, চুপ ছিলাম। এমন অন্যায়ের জন্য মাকে খুব ঘৃণা হতো জানো। আমার মনের কোণে একফোঁটা মায়া ভালোবাসা জমেছিল বলেই হয়তো কিছু বলতে পারিনি। তারপর একটু একটু করে মায়ের শরীরে একটা বাচ্চা বড় হতে লাগলো, আমার কেমন হিংসা হতো। দাদা দাদি মাকে বাসা থেকে চলে যেতে বলে মা গিয়ে নানাবাড়িতে উঠে, কিন্তু সেখানকার মানুষজনের কথা শুনতে শুনতে মা ডিপ্রেশনে চলে যায়। মা আমার সাথে স্কুলে দেখা করতে আসতো, সময় কাটাতো, গল্প করত, কিন্তু আমি ছিলাম নীরব। চারিপাশে সবার কথায় মায়ের প্রতি বিতৃষ্ণা জাগে। মা কষ্ট পেত। তারপর একদিন শুনি মা আর নেই, তিনি আত্মহত্যা করেছে। আমি কেমন নিষ্ঠুর হয়ে গেছিলাম, কেমন ব্যবহার করেছিলাম জানো। আমি শেষবারের মতো মাকে দেখতে যাইনি। আমি আর কখনো মায়ের জন্য কাঁদিনি, আমার কষ্ট হয়নি। আচ্ছা, তুমি বলো, আমার অনুভূতিগুলো কি মায়ের প্রতি পাথর হয়ে গেছিল? জানো, আমার বাবার জন্য কষ্ট হতো, মাকে এত ভালোবাসতো, সেই ভালোবাসার বিনিময় কি পেল? এত বড় ধোঁকা। তারপর যত বড় হতে থাকি মেয়েদের প্রতি ঘৃণা জন্মায়। একটা সময় দাদা দাদি আমায় রেখে চলে যায়। আমি একা হয়ে যায়। খাইরা থামলো, তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরছে। লোকটার এত কষ্ট, ওরও কষ্ট হচ্ছে। অন্যের কষ্ট শুনে কেঁদে কেটে ভাসিয়ে দেওয়া মানুষগুলো হয় সহজ সরল হয়। তারা অন্যের দুঃখ শুনে কেঁদে মরে, তারা কি জীবন নিয়ে সুখে থাকতে পারে? সুখে থাকতে গেলে স্বার্থপর হতে হয়। কিন্তু খাইরা স্বার্থপর হতে পারে না। সেদিন আর ডায়েরি পড়তে পারল না, কেঁদে সারারাত পার করল। নিজের মনে কত কি বলল। শেষ রাতের দিকে সে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল বেলা করে, খিদা পেয়েছে, খেয়ে গোসল করে সবটা গুছিয়ে দুপুরের খাবার খেয়ে আবারও ডায়েরিটা নিয়ে বসল। এসব ডায়েরিতে লিখে তোমাকে দিচ্ছি কেন জানো? ওই মহিলাটার কথা নিজের মুখে বলতে আমার ঘৃণা হতো। আচ্ছা, এসব শুনে কি তোমার আমার প্রতি ঘৃণা হচ্ছে? খাইরা পড়া থামিয়ে নিজের মনে বলল, না, ঘৃণা হচ্ছে না, তবে মায়া হচ্ছে। সে আবারও পড়তে শুরু করল। এবার তুমি বলতে পারো মেয়েদেরকে আমি ঘৃণা করি, তাহলে তোমাকে কেন বিয়ে করলাম? দরকার ছিল। কেন দরকার ছিল জানি না। আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি। আমার আপন কেউ নেই যার সাথে আমি আমার সবটা দিয়ে শেয়ার করতে পারবো। আমার মনে হলো বিয়ে করা উচিত, কিন্তু এমন কাউকে যে আমার মতোই কষ্টে আছে। ঘটক লাগিয়ে তোমাকে পেলাম। আমি নিজে তোমাকে কয়েক মাস চোখে চোখে রেখেছি। ওই যে সন্দেহ, যেখানে জন্মদাত্রী জননী প্রতারণা করে, সেখানে অচেনা অজানা একটা মেয়ে যে এমনটা করবে না, তার কি মানে? সেজন্য তোমাকে নানানভাবে পরীক্ষা করেছিলাম, আসলেই কি তুমি আমার স্ত্রী হওয়ার যোগ্য কিনা। তোমাকে যখন কেউ কালাপেতি বলে খেপাতো, তুমি প্রতিবাদ না করে উঠলো, মাথা নিচু করে কাঁদতে কাঁদতে চলে আসতে। আমার রাগ হতো, তোমাকে ফালতু লাগতো, তাই বলে প্রতিবাদ করবে না, তবে ভেবে দেখলাম প্রতিবাদ করলে তুমি বেশি সমস্যায় পড়তে। আমি দেখি বেশিরভাগ ছেলেরাই সৌন্দর্য খুঁজে, কিন্তু আমাকে সৌন্দর্য টানে না, আমার কাছে সুন্দর একটা মন ও চরিত্র ম্যাটার করে। আর তুমি সেই সব দিক থেকেই পারফেক্ট। আমি জানি তোমার পড়াশোনার শখ, আমি চাইলেই সেটা দিতে পারি, কিন্তু আমি সেটা দিতে পারবো না। মানুষের মন সর্বদা পরিবর্তনশীল, তার কখন কি মন চাইবে কেউ জানে না। আমার ভয় তুমি ওসব ছেলেমেয়েদের মধ্যে পড়াশোনা করতে গিয়ে মানসিকভাবে পরিবর্তন হলে, আমাকে ভুলে গেলে, আমাকে মনে করে কাদার কেউ নেই। আমি জানি আমি তোমাকে পারমিশন না দিলেও কি বা দিলেও কি,
আমি না ফিরলে তুমি হয়তো তোমার সব মনের ইচ্ছে পূরণ করবে, হয়তো বা আবার বিয়ে করবে, হয়তো আমার একটুখানি কষ্ট হবে, তবে মানিয়ে নিব। ইস, কি সব লিখছি, আসল কথাটাই তোমাকে এখনো জানানো হয়নি। জেনে হয়তো খুশি হবে, আমার মতো এমন টক্সিক মানুষ তোমার লাইফ থেকে চলে গেছে। তুমি আমার চলে যাবার 1 মাস পর এই ডায়েরিটা খুলবে, আমি তখন হসপিটালের বেডে নয় হয় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছি বহু আগে। তুমি ভাবছো আমি কি সব যাতা বলছি পাগল হয়ে গেছি কি? জানো, তোমাকে কবুল বলে বিয়ে করার পর থেকে আমার খুব বাঁচতে ইচ্ছে করছে, কিন্তু জানি না বাঁচব কিনা। কারণ আমার মাথায় টিউমার, অপারেশন করলে ভালো হতে পারি, না হয় মরে যেতে পারি। আমি জানি না আমার কি অবস্থা হবে। জানো, যখন নিজের এমন অসুস্থতার কথা জানতে পেরেছিলাম আমি হেসে ফেলেছিলাম। ডক্টর আমার পরিবারের সঙ্গে কথা বলতে চাইছিল, অথচ আমার কেউ নেই। তারপর মনে হলো আমার জন্য দোয়া করা, কাদার জন্য হলেও কাউকে দরকার। তারপর তোমাকে বিয়ে করলাম। আচ্ছা, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন আমার পাপগুলো তিনি মাফ করে দেন। তুমি ভাবছো আমি পাগল হয়ে আমার পাগলামি লিখছি। খাইরা আর পড়তে পারছে না। ডায়েরি ফেলে হাউমাউ করে হাতে মুখ চেপে কাঁদতে লাগলো। 3জন মেয়েড ওর কান্নার শব্দে ছুটে এলো। একজন বলল, কি হয়েছে ম্যাম? দুঃস্বপ্ন দেখেছেন? ও কাঁদতে কাঁদতে বলল, তোমরা সবটা জানতে তাই না? আমাকে আগে কেন জানাও নাই? আমি কি তার কেউ নই? তার সুখ দুঃখের ভাগিদার তো আমিও, তাহলে কেন আমাকে কেউ জানালে না? উনি কতটা কষ্ট পেয়েছেন। আমি কিছু করতে পারিনি, তাকে সাহসটুকু অবধি দেয়নি। কেমন খারাপ স্ত্রী আমি। ওরা বুঝতে পারছে না খাইরা কার সম্পর্কে কি বলছে। ওরা অবুঝের মতো বলল, কি বলছেন? আমরা কিছু বুঝতে পারছি না। তোমরা আমাকে মিথ্যা বলছো। তোমাদের স্যার যে অসুস্থ, একটা বার আমাকে বলার প্রয়োজন করলে বলে না? ওরা অবাক হয়ে বলল, স্যারের কি হয়েছে? আমরা সত্যি কিছু জানি না। ও ফুপিয়ে ফুপিয়ে বলল, ওনার মাথায় টিউমার। ওনার ফোন নম্বরটা কেউ আমাকে এনে দাও, না হলে আমাকে ওনার কাছে যেভাবেই হোক নিয়ে চলো, দয়া করে, উনি এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। ওরা সকলে অবাক হয়ে গেল, মুহূর্তেই তাদের চোখ পানিতে টইটম্বুর হয়ে গেল। তিনি তাদের মালিক নন, সর্বদা ছোট বোনের মতো স্নেহ করেছে, তাদের সুবিধা অসুবিধা সব দিক খেয়াল রাখত, তার এত বড় অসুখ আর তারা বিন্দুমাত্র টের পেল না। ওরা খাইরাকে কি সান্ত্বনা দিবে, নিজেরাও কাঁদতে বসল। খাইরা কিছুক্ষণ কেঁদে আবারও ডায়েরিটা নিয়ে বসল। তুমি যখন ডায়েরিটা পড়ছো হয়তো মরে গিয়ে তোমাকে দেখছি। সঠিক জানি না কি হবে, তবে তুমি আমার স্ত্রী, আমার দায়িত্ব, আমার সম্মান। তোমাকে বিয়ে করে মাঝ নদীতে ফেলে দিয়ে যায়নি। আমার সব সম্পত্তি আমি তোমার নামে উইল করে দিয়ে এসেছি। এই যে চাবিগুলো দেখছো সব আমার রুমের লোকারের, সেখানে সব কাগজ, সোনাগহনা সব পেয়ে যাবে। তোমার কোনো কষ্ট হবে না। তবে একটা কথা রাখবে, তুমি আর কখনো তোমার আগের জীবনের মানুষগুলোর কাছে ফিরে যেও না, তারা কেউ তোমার ভালো চাই না। তুমি নিজের ভালো নিজে বুঝতে শেখো। খাইরা চিৎকার দিয়ে কাঁদছে, তার ভীষণ কষ্ট হচ্ছে। হঠাৎ করে বিয়ের বাঁধনে আটকে যাওয়া সম্পর্ক নিয়ে তার অনেক দ্বিধা দ্বন্দ্ব ছিল। কিন্তু আজ সব ভেঙে চুরে গেল। নিজেকে বারংবার দোষারোপ করেছে, কেন সে লোকটাকে বোঝার চেষ্টা করেনি, কেন তাকে আপন করে নিতে পারিনি, কেন লোকটা তাকে কষ্টের কথা জানায়নি। সে কি এতটাই খারাপ? এখন ও কি করবে, কোথায় কার কাছে লোকটার খবর পাবে, ও কিছু বুঝতে পারছে না, দিশেহারা লাগছে। খাইরার আজ সৎমায়ের কথা মনে পড়ল। তিনি বলতেন, জন্মের পা মারে খাইছোস, নিজের পোড়াক পাল্টারেও খাইতে পারোস না। আজ সে তার স্বামীর জীবনটাও শেষ করে ফেলল। এতটাই অপা। প্রকৃতি আজ বেজায় ক্ষেপে আছে। বাইরে ঝড়ো এলোমেলো হাওয়া, আকাশ ভেঙে মেঘের গর্জন যেন তার খেপাটে মেজাজের গতিবিধির জানান দিচ্ছে। খাইরা জানালার ধারে থাই গ্লাসে মাথা রেখে বুকে হিসামের একটা শার্ট জড়িয়ে রেখে বসে আছে। সে মনে প্রাণে খুব করে চায় হিসাম ফিরে আসুক, তাকে ভালোবেসে আগলে রাখুক। কিন্তু কোথায়, কি লোকটার দেখা নেই। সেদিনের পর আরও 1 মাস চলে গেছে। এতগুলো দিন তার যে কি অবস্থা হয়েছিল একমাত্র সে আর সৃষ্টিকর্তা জানে। সে পথ চেয়ে তার ফেরার অপেক্ষায় আছে। কবে ফিরবে সে? কবে অপেক্ষার অবসান ঘটবে? এসব আর নিতে পারে না, প্রাণ যে মানে না। কেউ যেন বলে উঠল, তবুও মানিয়ে নিতে হয়। দিন যায়, নতুন দিন আসে, তবে অপেক্ষার অবসান ঘটিয়ে সে আর ফিরে না। এমনই এক বেদনাদায়ক দিনে সকালের খাবার খেয়ে উঠে থালাবাসনি পরিষ্কার করছে, বাইরে থেকে 3জন পুরুষ মেয়েদের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে, তারা ভিতরের মেয়ে মেয়েদের ডাকছে। খাইরা ওদেরকে অনেক টাকা দিয়েছিল চলে যাওয়ার জন্য, তারা যায়নি। কেন যায়নি ও জানে না। হয়তো ভেবেছিল তার মতো বাচ্চা অসহায় মেয়েকে একা রেখে গেলে পাপ হবে ভেবেই মায়া করে তার সঙ্গ দিয়েছে। খাইরা আগে পুরুষ মেয়েদের সাথে কথা বললেও ডায়েরি পড়ার পর হিসামের মনোভাব বুঝে ওদের সামনে যায় না। কোনো দরকার হলে মেয়ে মেয়েদের জানায়।
ও রুমে যাওয়ার উদ্দেশ্য যাচ্ছিল, ওদের মুখ ভার চোখে পানি দেখে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমাদের, মন খারাপ, এমা কাঁদছ কেন? ওরা কথা বলতে পারল না, এমন একটা কথা তারা কিভাবে বলবে মেয়েটাকে, এতদিন মেয়েটার কান্না দেখেছে, বুকফাটা আর্তনাদ দেখেছে, এটা জানার পর তার কি হবে? একজন খবরের কাগজ এগিয়ে দিল। ও ভ্রু কুঁচকে সেটা নিয়ে চোখ বোলালো, বড় বড় হেডলাইনে লেখা, দেশের সেরা ব্যবসায়ী টিউমার অস্ত্রোপচারে মৃত্যু বরণ করেছে। সেটা নিশ্চিত করেছে তার ম্যানেজার। পাশে হিসামের সুন্দর একটা ছবি। ওর বুকের মধ্যে আবারও ধাক্কা খেল। বুকের মধ্যে ভাঙ্গনের সৃষ্টি হলো। কাগজটা বুকে নিয়ে ওখানে বসে পড়ল। চোখের অবাধ্য নোনাপানি গড়িয়ে গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে শব্দ বের করতে পারছে না। সে তো চেয়েছিল হিসাম সুস্থ হয়ে যাক, তাদের দুজনের একটা সুন্দর সংসার হোক, সৃষ্টিকর্তা তার কথা রাখল না। তার সবটুকু তিনি কেড়ে নিলেন। এখন সে কি নিয়ে বাঁচবে? কাকে নিয়ে বাঁচতে? তার বেঁচে থাকার উদ্দেশ্য কি? ও শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল, ওখানে জ্ঞান হারালো। ওরা তিনজন ধরে রুমে আনলো। ডক্টর কল দিয়ে আনলো। উনি জানালেন এতটুকু মেয়ের মেন্টাল হেলথ ভালো না, অধিক পরিমাণে প্রেসারে থাকে, এমন চলতে থাকলে অনেক বড় ক্ষতি হতে পারে। ওরা সকলে ভীত হলো, এই পরিস্থিতিতে ওরা বাড়ির কাজের লোক হিসাবে কি বা করতে পারে? খাইরার বাসা সম্পর্কে ওরা জানে না, তাদেরকে এতগুলো দিনে ফোন বা দেখা করতে আসেনি। ড্রাইভার তো বাসার ঠিকানা জানে, কিন্তু তাকে কি ওখানে রেখে আসা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। আবার এই অবস্থায় স্বামীর মৃত্যুর খবর শুনে কোনো স্ত্রীর ঠিক থাকার কথা না। ডক্টর খাইরাকে স্যালাইনে ঘুমে ঔষধ মিশিয়ে দিয়েছে। এখন সে ঘুমাবে। ওরা কিছুক্ষণের জন্য নিশ্চিন্ত হলো, কিন্তু ঘুম থেকে উঠলে কি হবে সেটা ভেবেই ওরা ভীতিগ্রস্ত হলো। সারাদিকে হিসামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ছে, সকলে হা হুতাশ করছে। এত সম্পদ, ব্যবসার কি হবে, কে এসবের মালিকা, এসব নিয়ে সকলের বিচার বিশ্লেষণের, নানান জনের নানান মতামত, গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছে। তারা জানে না হিসামের বিয়ের করা বউয়ের কথা, তার নামে যে সবটা লিখে দিয়েছে, এসব শুধু খাইরাও বাড়ির মেয়েডরা জানে। খাইরা জেগে উঠে শান্ত হয়ে গেল, তারা নিশ্চিত হওয়ার বদলে আরও ভীত হলো। এমন করে থাকলে তো মেয়েটা স্ট্রোক করবে। কেউ ওকে কিছু বললে হ্যাঁ হু না ছাড়া আর কিছু বলে না। সারাটাক্ষণ নিঃশব্দে কেঁদে যায়। ওদের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া কিছু করার নাই। ড্যাশ 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 ড্যাশ। নীরবে নিভৃতে একাকিত্ব নিয়ে খাইরা নিজের জীবন পার করছে। এভাবেই তার জীবনকে সে মেনে নিয়েছে। হিসামের মনের মতো করে থাকার চেষ্টা করে। এমনই একদিন সারারাত কেঁদে ফজরের আজানের সময় ঘুম ভেঙেছে। চোখের সামনে একটা চেনা পুরুষালী ছায়া ও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। ঘুম থেকে উঠে মাথায় কিছু ধরা দিচ্ছে না। সে বলল, শুনলাম, মরা স্বামীর দুঃখ এতগুলো মাসেও শোক কাটিয়ে উঠতে পারোনি। আবার দেখি আগের থেকে সুন্দর হয়ে গেছ। এসব আবার বিয়ে করার ধান্দা, তাই না? সেটি আর হচ্ছে না, এই আমি হতে দিব না। মিসেস খাইরা, হিসাম তোমাকে আমাতে বদ্ধ থাকতে হবে। গট ইট। খাইরা হাত বাড়িয়ে আহ্বায়কের দিকে হাত বাড়িয়েছিল। যখন সে দেখল ছুতে পারছে, তখনই হাউমাউ করে কেঁদে দু হাত শক্ত করে ধরে কেঁদে দিল। হিসামও কিছু বলল না, জড়িয়ে ধরে নিভৃতে ভালোবাসা জানান দিল। সৃষ্টিকর্তা বোধ হয় এতটাও নিষ্ঠুরতম হতে পারিনি। অসহায়দের সাথে যে সর্বদা খারাপ হবে এমনটা তিনি চাননি, তিনি জীবনটাকে আরও একবার সুযোগ দিলেন, বাঁচিয়ে দিলেন হিসামকে। খাইরা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, এটা সত্যি নাকি ভ্রম কিছু বুঝতে পারছে না। ওর কান্না থামার লক্ষণ না দেখে বলল, আমাকে দেখে দুঃখ পেয়েছ? আরেকটা বিয়ে করার খুব শখ ছিল, তাই না? খাইরা ওকে ছেড়ে দিয়ে ওর মুখ ছুঁয়ে ছুঁয়ে বলল, আপনি সত্যি এসেছেন? আপনি আমাকে ছেড়ে যাবেন না তো? নেভার। বেশি কষ্ট পেয়েছ? আপনি এতদিন আসেননি কেন? কেন নিজের একটা খবর আমাকে দেননি? ইচ্ছে করে দেয়নি। ও অবাক হয়ে হিসামের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন আমার কি অবস্থা? উদ্ধৃতি চিহ্ন। সব জানি। তবুও, যদি মরে যেতাম, আমাকে ছেড়ে যেতে দিতাম না। আপনি খুব খারাপ। আচ্ছা, এটা সত্যি আপনি তো? নাকি আপনার ভূত? শেষের কথাগুলো ও ভয় নিয়ে বলল, এখনও ও বিশ্বাস করতে পারছে না হিসাম এসেছে, ও বেঁচে আছে। তাহলে নিউজগুলো ওগুলো। ভূত হয়ে সংসার করলে কি সমস্যা? সংসার করলেই তো হলো। খাইরা এবার ওকে ছেড়ে শব্দ করে কেঁদে উঠল, বলল, আপনি এমন কেন? আমাকে শুধু শুধু কষ্ট দেন। আপনি আসেননি, তাই না? আপনাকে নিয়ে ভাবতে ভাবতে আমি পাগল হয়ে গেছি। হয়তো মরে যেতে পারি। আমাকে আপনার সাথে করে নিয়ে যান প্লিজ, আমার একা একা ভালো লাগে না। আমাকে এত ভালোবাসো? জানি না, তবে আপনার সাথে থাকতে ভালো লাগে, আর আপনি দূরে গেলে খুব কষ্ট হয়, মনে হয় মরে যাব। ওমা,
বউ দেখি বরের প্রেমে পড়ে গেছে। খাইরা ছলছল চোখে তাকিয়ে রইল। তা দেখে হিসাম ওকে দুহাতে আগলে নিল। চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আল্লাহ আমাকে দ্বিতীয়বার জীবনটাকে ভুল শুধরে শুরু করার জন্য দিয়েছে। তাই এই সুযোগ হাতছাড়া করতে চাই না। বাকিটা জীবন একসাথে চলবো বউ। তাহলে ওসব খবরের কাগজে? জানেন কত কষ্ট হয়েছিল। ভুল কিছু ছিল না। অপারেশনের পর 2 মাস কোমায় ছিলাম। আমার একটা ফ্রেন্ড দেখাশোনা করত। আমার পালস, হার্টবিট নাই হয়ে গেছিল। তারপর একটা ম্যাজিক হলো, আল্লাহ সিদ্ধান্ত হয়তো বদলে গিয়েছিল। সেজন্য আজ আমি তোমার সামনে। আপনি সুস্থ হয়ে গেছেন, -85%। বাকিটাও সেরে উঠব। শুধু তোমার জন্য চলে এসেছি। নিজের খেয়াল নিচ্ছ না কেন? আপনি কিভাবে জানেন? বাসায় অনেক জায়গায় হিডেন ক্যামেরা আছে। আমি জ্ঞান ফেরার পর দেখেছি। জানো, আমার মনে হয় সৃষ্টিকর্তা তোমার একটা পরীক্ষা নিয়েছে। কেমন? এই যে আমি মরে গেলে তোমার কি অবস্থা হবে সেটারই এক্সাম্পল। একদম মরার কথা বলবেন না। প্রাণ যে মানে না। চলুন নামাজ পড়ে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করব। জনে অজু করে নামাজ আদায় করল। খাইরা দোয়ায় অনেক কান্নাকাটি করল। হিসাম ওর কোলে মাথা রেখে শুয়ে শুয়ে তা দেখল। দোয়া শেষে দোয়া পড়ে হিসামের গায়ে ফু দিয়ে দিল। হিসাম হেসে বলল, জানো, অনেক দিন পর আমি শান্তি পাচ্ছি। আমার আপন কেউ আছে যে আমার জন্য দোয়া করছে, কাঁদছে, আমার ভালো চাইছে। খাইরা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এবার সব ভালো হবে দেখবেন। আল্লাহ আমাদের সহায় আছেন। তিনি কিছু হতে দিবে না। তোমার কি চাই বলো? পড়তে চাও বলেছিলে। তোমাকে স্কুলে ভর্তি করে দিব। উহুম, আমি শুধু আপনাকে চাই। আপনি ছাড়া আমার প্রাণ যে মানে না। আপনি থাকলেই হবে। সমাপ্ত।